নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। আমরা প্রথমেই আপনাদের প্রত্যেকটি মানুষজন, দর্শকরা যারা আমাদের এই অনুষ্ঠান নিয়মিত দেখে এসছেন, বিভিন্ন ইস্যুজ নিয়ে দেখে এসছেন, প্রচুর মানুষজন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছেন বিভিন্ন পর্ব নিয়ে। আমরা আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমরা চাই আপনারা আরও এই অনুষ্ঠান দেখুন। বিভিন্ন টপিক নিয়ে কথা বলতে হয়, শুধু রাজ্য রাজনীতি বললেই তো হবে না, আরও অনেক কিছু থাকে। তো সেগুলো নিয়েও কিন্তু আমরা বিভিন্ন পর্ব থাকছি। তো আজকে হট সিটে হট টকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক রাখছি, যেগুলোও কিন্তু খুব দরকার আপনাদের জানার জন্য। রাজ্যে তো SIR ইলেকশন আছেই, যত ইলেকশন সামনে আসবে আমরা নিশ্চয়ই সেই নিয়ে পরবর্তীকালে কথা বলবো। কিন্তু ভোটের মরশুম শুরু হয়ে গেছে। বিহারের ভোটের ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আপনারা জানেন। এবং SIR-এর পর বিহারের ভোটের সমীকরণ কি নতুন কিছুর ইঙ্গিত দেবে? প্রশান্ত কিশোরের ওখানে কি রোল থাকবে, কি চিত্র হতে পারে, NDA কি ফ্রন্ট ফুটে, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের পর্বে। কিন্তু তার আগে যেটা দিয়ে আমরা শুরু করব, গুজরাটে রাজনীতিতে কি বিরাট বদল আসছে। কেন বলছি? কেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া সব মন্ত্রীরা পদত্যাগ করেছেন। কিসের গেম প্ল্যান, কার মাস্টার মাইন্ড এর পেছনে আছে? অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, যাকে আপনারা হট সিটে হট টকে দেখেন এবং যার বিশ্লেষণ আপনারা প্রচুর মানুষজন শোনেন, প্রচুর মানুষজন কমেন্ট করেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই গুজরাট নিয়ে আমরা আলোচনা করব। ভূপেন্দ্র প্যাটেল সেখানে পদত্যাগ করলেন, ভূপেন্দ্র প্যাটেল বাদ দিয়ে, মুখ্যমন্ত্রী বাদ দিয়ে, মাফ করবেন, বাদ বাকি সব মন্ত্রীরা পদত্যাগ করলেন। কার গেম প্ল্যান এবং কি চিত্র আপনার বিশ্লেষণ, অর্কদা? গুজরাটে বিজেপি তো অনেকদিন ধরে ক্ষমতায় আছে, তা মাঝে মধ্যে প্রশাসনের অন্তরে একটা ঝাঁকুনি দেওয়ার প্রয়োজন হয়। মন্ত্রীরা কে কেমন কাজ করছে তার একটা খতিয়ান নেওয়ার প্রয়োজন হয়। মন্ত্রিসভায় নতুন মুখের অন্তর্ভুক্তিও জরুরি হয়ে পড়ে এবং সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, ক্যাবিনেটে কারা কারা মন্ত্রী হবেন সেই জন্য সবার ইস্তফা নিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তার টিম নতুন করে সাজিয়েছেন। অবশ্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এতে ভূমিকা আছে, কারণ দুজনেই গুজরাটের ভূমিপুত্র। তারা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি গুজরাটের পরিস্থিতির দিকেও তীক্ষ্ণ নজর রাখেন। এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এমন কিছু হেভিওয়েট নেতা নয় যে তিনি রাতারাতি এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের পিছনে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব একদম স্পষ্ট। তারা চেয়েছেন এমনভাবে একটা মন্ত্রিসভা তৈরি করতে যে মন্ত্রিসভা গতিশীল হয়, নতুন মুখ হয়। ওই রবীন্দ্র জাদেজা স্ত্রী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন, এরকম আরও ডিটেলস জানা যাবে। এটা খুব ভালো। আগেও অতীতেও হতো যে একবার সেই কংগ্রেসের আমলে হয়েছিল কামরাজ প্ল্যান। যখন কামরাজ সভাপতি ছিলেন কংগ্রেসের, তিনি সব মন্ত্রীকে বলেছিলেন ইস্তফা দিতে। মন্ত্রীরা সংগঠনে ফিরে যাবেন, অন্যরা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। সেটাই কামরাজ প্ল্যানকে একটু অন্যরকমভাবে এখানে করা হলো আর কি। তো এগুলো হয়, এর মধ্যে তো বিশেষ কিছু নেই, সব রাজ্যেই হয়। মাঝে মধ্যেই 4-5 জন মন্ত্রীকে সরিয়ে দিয়ে নতুন ব্লাড নিয়ে আসা হয়। এখানে পুরো ক্যাবিনেট, শুধু CM বাদ দিয়ে পুরো ক্যাবিনেট নয়, 27 জন মন্ত্রিসভা, ওখানে 15 জন পদত্যাগ করেছেন এবং তার জায়গায় শূন্যস্থান পূরণ হয়েছে। এটা ওই কামরাজ হয়ে গেছে, সেখানে সম্ভবত হয়ে গেছে। এটা কামরাজ প্ল্যানের একটা নতুন ছবি আমরা দেখলাম। এবং মোদিজি, অমিত শাহের স্পষ্ট প্রভাব এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। বেশ, আমরা এবার বিহার নিয়ে যদি আলোচনা করি, আপনারা জানেন 6 তারিখ এবং 11 তারিখ, 6 নভেম্বর এবং 11 নভেম্বর, সেখানে কিন্তু SIR-এর পর নির্বাচন হতে যাচ্ছে। অর্কদা, বিহারের নির্বাচন কি সব রাজনৈতিক সমীকরণকে পাল্টে দেবে? বিহারে NDA জিতবে, এটা নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। আগের বারের থেকে তাদের আসন বাড়বে, 155 থেকে 60টার মতো আসন তারা পাবে। প্রশান্ত কিশোর 2 অঙ্কের আসন পাবেন না, কিন্তু ভোট কাটবেন। উনি এমনভাবে আসনে প্রার্থী ঠিক করেছেন, যেখানে মুসলিম অধ্যুষিত সেখানে মুসলিম প্রার্থী, যেখানে যাদব অধ্যুষিত সেখানে যাদব প্রার্থী। অন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থী যে ভোট পাবে না, তো প্রশান্ত কিশোর সেই ভোট একটু কাটবেন, কারণ বিহারে তো কাস্ট বেস পলিটিক্স। তো
তো সেটা মাথায় রেখে প্রশান্ত কিশোর গুটি সাজিয়েছেন। তিনি যে খুব একটা দাগ কাটতে পারবেন না সেটা প্রশান্ত কিশোর নিজেই তার কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, যে তিনি নিজে বলেছিলেন যে প্রতিদ্বন্দ্বিতা করবেন, শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়েছেন। বলেছেন যে প্রতিদ্বন্দ্বিতা করলে একটা আসনেই আটকে থাকতে হবে, তিনি সারা বিহার জুড়ে প্রতিদ্বন্দ্বিতা ঘুরে বেড়াতে পারবেন, প্রচার করতে পারবেন, এই যুক্তিটা তিনি দিয়েছেন। কিন্তু বাস্তব হলো যতটা প্রচার প্রশান্ত কিশোরের রাজনৈতিক দলকে নিয়ে হয়েছে, বাস্তবে কিন্তু ততটা প্রশান্ত কিশোর দাগ কাটতে পারবে না। যখন ভোট গণনা হবে তখন বোঝাই যাবে যে প্রশান্ত কিশোর 10-12% ভোট পাবেন, আসন প্রাপ্তির নিরিখে হয়তো পাবেন 8-9টা ম্যাক্সিমাম। তিনি সবার ভোটে অল্প বিস্তর কাটবেন, কিন্তু প্রতিষ্ঠান বিরোধী ভোটটাই বেশি কাটবেন। এবং বিহারে মহাগঠবন্ধন কংগ্রেস বা আরজেডি এখনও তো প্রচারের ময়দানে নামতেই পারেনি, তাদের প্রার্থী তালিকা নিয়েও তো গণ্ডগোল, এনডিএ কিন্তু নেমে পড়েছে। আর সমস্ত কিছু দেখলে পরে যেটা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে ভোট হলে, আজকের দিনে ভোট হলে এনডিএ ড্যাং ড্যাং করে জিতবে, 155 থেকে 160টা আসন তারা পাবে। বেশ, এসআইআর এর পর এসআইআর কি কোনো প্রভাব পড়বে, ফেলবে ওর কথা? অনেক যে নাম বাদ গেছে, 47 লক্ষ নাম বাদ গেছে। হ্যাঁ, এসআইআর একটা রুটিন এক্সারসাইজ, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তোলা ভোটার, অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের উপর আস্থা রেখেছে, এসআইআর সেই জন্য হয়েছে। তো এখন তো দিন ঘোষণা হয়ে গেছে, বিহারে এসআইআর হয়ে গেছে, ওটাই ফাইনাল। ওই 47 লক্ষ নাম বাদ যাচ্ছে। বেশ, ওর কথা বিহারে এনডিএ আপনি বলেন, এনডিএ কিন্তু অ্যাডভান্টেজ, এবং এনডিএ যদি আলটিমেটলি বিহারে জিততে পারে সেক্ষেত্রে অন্য রাজ্যে যেখানে ভোট, কনফিডেন্স কি আরও বেড়ে যাবে, সেখানে রাজনৈতিক প্রভাব পড়বে সেখানে। বিহারেও এনডিএ জিতবেই, এখানে কোনো ইপস অ্যান্ড বাটস নেই। ওকে, হ্যাঁ, আসামে এনডিএ জিতবে, পশ্চিমবঙ্গে চূড়ান্ত রাজনৈতিক লড়াই হবে। বেশ, তামিলনাড়ুতে এনডিএ কিছু আসন পাবে। ওকে, তারা খারাপ ফল করবে না, মানে বিহারের পর যেখানে এখানে ভোট হবে, কেরলেও তারা খাতা খুলবে, তাই অসুবিধা কিছু নেই। আসামের জয় নিশ্চিত, পশ্চিমবঙ্গে সংঘাতপূর্ণ নির্বাচন হবে, প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করবে তাদের দলকে জয়ের কিনারায় পৌঁছে দিতে। বেশ, আর বিহারের এনডিএ জয় নিয়ে কারোর মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই, এমনকি কংগ্রেস আরজেডির লোকজনও জানে যে তারা হারা ম্যাচ খেলতে নেমেছে। আমরা একটা বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসব, ভারত এবং আমেরিকার সম্পর্ক কিন্তু তলানিতে। কি নিয়ে তলানিতে? রাশিয়া থেকে তেল কেনার পর থেকেই ভারত এবং আমেরিকার সম্পর্ক কিন্তু অবনতি হচ্ছে, এবং সেখানে মোদি ইজ আ গ্রেট ম্যান, হি লাভস ট্রাম্প। এটা কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প নিজে। এর বিশ্লেষণ থাকবে এবং তার সাথে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস থাকবে। হট সিটে হট টক, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। বিহারের নির্বাচন সামনেই, এবং সেখানে কি হতে যাচ্ছে আপনারা শুনলেন। ইন্ডিয়া কিন্তু অ্যাডভান্টেজ শুধু নয়, ইন্ডিয়া সেখানে জিতবে এমনটাই কিন্তু বললেন অর্কপ্রভ সরকার। আমার তার বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরলেন, এবং তার সঙ্গে আমরা গুজরাটে রাজনৈতিক যা বদল হতে যাচ্ছে সেই নিয়েও কিন্তু আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করলাম। এবার একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিকে যাওয়া যাক। ভারত আমেরিকার সম্পর্ক, রাশিয়া থেকে তেল কেনার পর থেকে কিন্তু ভারত আমেরিকার সম্পর্ক তলানিতে। শুল্ক বোঝা তো আছেই, কিছুতেই ভারতকে বাগে আনতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। এবং রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প বলেছেন মোদি ইজ আ গ্রেট ম্যান, একদম কোট আন কোট, মোদি ইজ আ গ্রেট ম্যান, হি লাভস ট্রাম্প, হি লাভস ট্রাম্প। এটা কিন্তু বলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই যে কথা উনি বললেন, এই কথা বলার পেছনে কি যুক্তি, এবং ভারত আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ ট্রাম্প যে করে হোক এটাই প্রমাণ করতে চাইছেন যে তার সাথে কিন্তু নরেন্দ্র মোদীজির সম্পর্ক খুব ভালো। অর্কদা, প্রথম কথা, ভারত কোত্থেকে তেল কিনবে কোত্থেকে কিনবে না, এটা 140 কোটি ভারতবাসীর স্বার্থকে মাথায় রেখে নির্ধারিত হবে। আমেরিকা রাশিয়া থেকে অনেক কিছু আমদানি করে, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড তাদের পারমাণবিক কেন্দ্রের জন্য, কিছু রেয়ার আর্থ মেটেরিয়ালও আমদানি করে, চীন থেকে আমদানি করে, চীন রাশিয়া থেকে তেল কেনে। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ভারত কেন তেল কিনছে সে নিয়ে অসন্তুষ্ট। রাশিয়ারকে তেল কিনলে পরে রাশিয়ার অর্থ যোগান দিচ্ছে যুদ্ধে,
এবং তার পিছনে রয়েছে ভারত, এইসব ন্যারেটিভ তৈরি করেছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে কথা দিয়েছেন যে ধীরে ধীরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ হবে। বিদেশ মন্ত্রক পরিষ্কার অস্বীকার করেছে, তারা বলেছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো কথা হয়নি। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প নানা রকম কথা বলে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চান। উনি অত্যন্ত আনপ্রেডিক্টেবল, অত্যন্ত ট্রানজ্যাকশনাল। তিনি পুতিনের রাশিয়া থেকে ভারত যাতে তেল না কেনে সেজন্য তদবির করছেন। আবার কিছুদিনের মধ্যেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা। 2 ঘন্টা ধরে পুতিনের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন। তো পুরো বিষয়টাই অত্যন্ত জটিল। আর ভারত কোত্থেকে তেল কিনবে, হ্যাঁ, সেটা আমেরিকা বা কোনো রাষ্ট্র ঠিক করতে পারে না। বেশ। ইউরোপ মনে করে তাদের সমস্যাই বিশ্বের সমস্যা, কিন্তু বিশ্বের সমস্যাও যে তাদের সমস্যা সেটা ইউরোপ বুঝতে পারে না, বা আমেরিকাও বুঝতে চায় না। কিন্তু তারা এবার বুঝছে, কারণ দুনিয়া তো আর ইউনিপোলার নেই, বাইপোলার নয়, দুনিয়া এখন মাল্টিপোলার। আর ভারতবর্ষকে বাদ দিয়ে আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজও সাউথ ইস্ট এশিয়াতে পূর্ণ হবে না, এবং ভারতকে আলাদা রেখে তারা চীনের সঙ্গেও পাঙ্গা নিতে পারবে না। আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে ভারত আর আমেরিকার যে বাণিজ্যিক সম্পর্ক, ভারত বেশি রপ্তানি করে, কম আমদানি করে আমেরিকা থেকে, তাই বাণিজ্যিক ঘাটতি আমেরিকার বেশি হচ্ছে। তাই আমেরিকা চাইছে ভারত তেল আমেরিকা থেকেও কিনুক, যাতে এই বাণিজ্য ঘাটতিটা অনেকটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই যে স্টেটমেন্ট, মোদি ইজ আ গ্রেট ম্যান, মানে হি লাভস ট্রাম্প, এটা নিজে ডোনাল্ড ট্রাম্প বলছেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী তো নরেন্দ্র মোদী তো ট্রাম্পকে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত থামানোর জন্য তার যে গাজা প্ল্যান সেটাকে সমর্থন করেছেন, ট্রাম্পকে ফোন করে কনগ্রাচুলেট করেছেন। তা প্রধানমন্ত্রীর সঙ্গে তো প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কের অবনতি হয়নি, কিন্তু আমাদের বিদেশ নীতি তো কোনো একটা নির্দিষ্ট কি বলবো নীতিকে ওখানেই স্টিক করে থাকতে হবে তা তো নয়। 140 কোটি ভারতবাসীর স্বার্থ যেখানে সুরক্ষিত থাকবে সেটা দেখতে হবে। আমরা রাশিয়া থেকে পার ব্যারেল $2 থেকে $3 ছাড় পাচ্ছি। এতে কি হচ্ছে? এতে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকছে, তেলের দাম নিয়ন্ত্রণে থাকছে। এই যে হোলসেল প্রাইস ইন্ডেক্স 8 মাসের মধ্যে সর্বনিম্ন, উৎসবের মরশুম, এটা কিভাবে সম্ভব হচ্ছে? যে তেল আমদানির খরচ যদি লাগাম ছাড়া হয় তাহলে অন্য জিনিসের দামও বাড়তে বাধ্য। তা আমরা কি দেখব? আমরা সেখান থেকেই তেল কিনবো যেখান থেকে তেল কিনলে আমাদের সুবিধা এবং সাশ্রয় হবে। আগে রাশিয়া থেকে 1% তেল কিনতাম, এখন 40% কিনতাম। আমেরিকার সমস্যাটা কোথায়? আমেরিকা চাইছে ভারত তাদের থেকে তেল কিনুক, আচ্ছা, যাতে বাণিজ্য ঘাটতি তারা পূরণ করতে পারে। ভারত রপ্তানি বেশি করে আমেরিকায়, আমদানি কম করে। ডোনাল্ড ট্রাম্প চাইছে রপ্তানি যেমন আছে ভারত আমেরিকা থেকে আমদানিটাও বাড়াক, যাতে আমেরিকার বাণিজ্য ঘাটতি কম হয়। এটাই কারণ, এটাই মেইন কারণ। ওকে, এবার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যাব, ইন্টারন্যাশনাল টপিকে যাব। সেটা কি, পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তাদের মিটিংয়ে কিন্তু থাকছেন না নির্মলা সীতারামন। ওয়াশিংটনে সেই মিটিং হওয়ার কথা। তাহলে আমরা বলছি যে মোদির কন্ট্রোলে কি বিশ্বের অর্থনীতিও আসতে চলেছে? এই যে নির্মলা সীতারামন থাকছেন না, এর বিশ্লেষণ ওর কথা। প্রথম কথা, পাকিস্তান জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত সম্ভবত 26 বার IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। 26 বার? 26 বার তাদের জন্মলগ্ন থেকে, মানে 47 সালের পর থেকে। পাকিস্তান হচ্ছে IMF অ্যাডিক্ট। IMF অ্যাডিক্ট, ওকে। যখনই সমস্যা হয় ওরা IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ চায়। এখন ভারতবর্ষ সঙ্গত কারণে বলে যে IMF এর কাছ থেকে ওরা টাকা নিচ্ছে, ঋণ নিচ্ছে, সেই ঋণটা সন্ত্রাসী পরিকাঠামো তৈরিতে খরচ করছে, এবং সেই ঋণের টাকায় তারা সন্ত্রাসবাদীদের লালন পালন করছে। এবং ভারত জানে যে পাকিস্তান একটা রোগ স্টেট বা দুর্বৃত্ত রাষ্ট্র এবং একটা ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তান হচ্ছে জিহাদি সন্ত্রাসীদের সূতিকাগার। পাকিস্তানের সন্ত্রাসীদের হাত থেকে বিশ্বের কোনো দেশ সুরক্ষিত নয়। স্বয়ং টুইন টাওয়ার্স হামলার মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে নিশ্চিতে নিরাপদে লুকিয়েছিলেন। নেভি সিল তাকে পাকিস্তানের মাটি থেকে পাকড়াও করে এবং তাকে হত্যা করা হয়।
তাহলে ইসলামাবাদের সন্ত্রাসের রেকর্ড সারা বিশ্ব জানে। বেশ। তাই IMF এর কাছ থেকে বলবে আমরা পরিকাঠামোর জন্য লোন নেব, আমরা সামাজিক কর্মসূচি চালাতে আমাদের এই অর্থের দরকার, আসলে সেই টাকা তারা অন্য খাতে খরচ করে সন্ত্রাসী পরিকাঠামো তৈরিতে এবং সন্ত্রাসবাদীদের লালন পালন করতে। এই জন্যই ভারত প্রতিবাদ করে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় পাকিস্তান ছিল, সম্প্রতি বেরিয়েছে, হয়তো আগামী দিনে সেই ধূসর তালিকাতেই তারা আবার চলে যাবে। একটা দুর্বৃত্ত রাষ্ট্র যখন সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রীয় নীতি হিসাবে ব্যবহার করে, তখন সেই দেশের সরকারের হাতে যদি ঋণের অর্থ পৌঁছয়, তার অভিঘাত সমগ্র বিশ্বের কাছে বিপজ্জনক হয়ে উঠতে পারে। বেশ, ঠিক এখানেই আমি প্রশ্ন করব, এই যে ভারত যাচ্ছে না অর্কদা, সেই প্রশ্ন করি, সেইটাকে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কি আমরা যা বলছি, অর্থাৎ ভারতের এটা প্রতিবাদ। অর্থনীতি কি মোদির কন্ট্রোলে আসতে চাইছে, মোদিজির কন্ট্রোলে? ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। ভারতকে অস্বীকার করে ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার চলতে পারে না। বেশ, এসব ট্রাম্পও বোঝেন, শি জিনপিংও বোঝেন, ইউরোপীয় ইউনিয়নও বোঝে, বলতে গেলে গোটা বিশ্ব বোঝে, বিশ্ব ব্যাংকও বোঝে। তাই তো ভারতের তো একটা সে থাকেই বিশ্ব অর্থনীতিতে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছি, ব্রিটেনের সঙ্গে স্বাক্ষর হওয়ার মুখে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে। তো সব দিক থেকে দেখতে গেলে ভারতের বিশাল বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তার মেধা সম্পদ, এই সবগুলোই খুব গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে এটার উপর ভিত্তি করেই ভারতবর্ষ আর্থিক প্রগতি করবে। তাই ভারতকে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। মানে এই গড় হাজির অর্থে যাচ্ছে না, বয়কট করা আবার বলা যায়, এটাই মেসেজ কনভেড হবে পৃথিবীর কাছে, বিশ্বের কাছে। IMF যদি অর্থ দেয়ও, ভারতের প্রতিবাদ নথিভুক্ত হয়ে থাকবে, সেই জন্যই যাচ্ছেন না। বেশ, অর্কদা অনেক ধন্যবাদ আজকে আপনাদের সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকের অন্যান্য পর্বের মতো আজকে আমরা যা যা পয়েন্টস, যা যা বিষয় নিয়ে কথা বললাম, আপনাদের সামনে তুলে ধরলাম, খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানা এবং জানাবার জন্য কিন্তু তুলে ধরলাম। আরও একবার আপনাদেরকে একটু রিক্যাপ করে দিই, যাতে আপনারা বুঝতে পারেন, যারা অনুষ্ঠান দেখেননি আবার প্রথম থেকে দেখতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়াতে। গুজরাটে একটি রাজনীতিতে কি বিরাট বদল আসতে চলেছে, কারণ সেখানকার চিফ মিনিস্টার ভূপেন্দ্র পটেল বাদ দিয়ে অন্যান্য সব মন্ত্রীরা কিন্তু ইস্তফা দিয়েছেন। কেন দিয়েছেন তার গৃহীতও হয়েছে, কেন দিলেন এবং এর পেছনে কোনো বড় গেম কাজ করছে এবং কার মাথা? এখানে বিজেপির রোল কি, অর্থাৎ বিজেপির নির্দেশ মতো, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো পরবর্তী কী পদক্ষেপ হবে, তাদের রিপ্লেসমেন্ট বা কী হবে, এটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে এরকম চিফ মিনিস্টার বাদ দিয়ে অন্যান্য সব মিনিস্টাররা পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার পর তারা রিপ্লেসমেন্ট এসে গেল, রিপ্লেসমেন্ট চলে আসবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এর সাথে বিহারের দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর গেল। SIR-এ প্রচুর মানুষের নাম বাদ গেছে, অর্থাৎ লাখ লাখ মানুষের নাম বাদ গেছে অ্যাপ্রক্সিমেটলি, আপনারা শুনলেন SIR হওয়ার পর। এবং তারপর এই নির্বাচনে সবার কিন্তু নজর থাকবে, কারণ বিহারের পর একের পর এক কিন্তু নির্বাচন হবে। সুতরাং বিহারে অ্যাডভান্টেজ কি NDA, প্রশান্ত কিশোর কতটা প্রভাব পেতে পারবেন, কার ভোট কাটলে কোন সমীকরণে কে অ্যাডভান্টেজ, কার ডিসঅ্যাডভান্টেজ, এটা আমরা আপনাদের সামনে অর্কপ্রভ সরকার বিশ্লেষণ করলেন। এবং প্রশান্ত কিশোর কি রোল প্লে করবেন সেইটাও কিন্তু আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে তুলে ধরলাম। SIR-এর পর এখানে যদি NDA অ্যাডভান্টেজ কিংবা জেতে, পরবর্তী রাজ্যে যেখানে যেখানে ভোট আছে সেখানে কিন্তু এর কতটা প্রভাব রাজনৈতিকভাবে পড়বে খুব গুরুত্বপূর্ণ, সেদিকে কিন্তু নজর থাকবে। SIR বাংলাতেও কিন্তু শুরু হবে এবং তার প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে, আপনারা প্রত্যেকে জানেন, সেদিকে নজর থাকবে। এর সঙ্গে আমরা ভারত এবং আমেরিকা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে সম্পর্ক তলানিতে যাচ্ছে তেল কেনা নিয়ে, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে, আপনারা বলুন কোন দেশ কোথা থেকে তেল কিনবে সেটা কি ডোনাল্ড ট্রাম্প ঠিক করবেন? তাই না ডোনাল্ড ট্রাম্প আবার বলছেন কি, মোদি ইজ আ গ্রেট ম্যান, হি লাভস ট্রাম্প, মানে নিজেই নিজেকে বলছেন। এবং এই সম্পর্ক তলানিতে কেন না, ভারত রাশিয়া থেকে তেল কিনেছে, এমনিতেই শুল্ক নিয়ে আপনারা জানেন, শুল্ক বোঝা তো আছেই, তার উপরে তেল কেনার পর থেকে কিন্তু এই সমস্যা এবং ডোনাল্ড ট্রাম্পের এই স্টেটমেন্ট আমরা সেই নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং সব শেষে আপনারা শুনলেন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড,
ওয়াশিংটনে পাকিস্তানের ঋণ দেওয়া নিয়ে কিন্তু সেই বৈঠকে যাচ্ছেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং এই যে না যাওয়ার পেছনে রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ, বিশ্বের কাছে কি বার্তা গেল, খুব ইম্পর্ট্যান্ট। এবং তাই জন্য আমরা বলছি যে নরেন্দ্র মোদীর কন্ট্রোলেই কি অর্থনীতি, বিশ্বের অর্থনীতি, এটা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সবটাই বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আজকের পর্ব আপনারা জানাবেন এবং আমাদের ইউটিউব লিঙ্কে আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করবেন। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরে আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।